এদিকে মমতা ব্যানার্জিকে জুতার মালা পরিয়ে পেটালো জনগণ। পশ্চিমবঙ্গে বিজেপি তাণ্ডব শুরু। তবে কি শেখ হাসিনার নেতৃত্বেই হলো মমতার পতন? मेरे को पिटाया, मेरे को लात मारा, सीसीटीवी फुटेज सीसीटीवी ऑफ कर दिया। हमारा एक एजेंट को घुसने नहीं दिया, हमको भी हम 5 मिनट के लिए घुसा था। मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। ভবানীপুরে পরাজয়ের মুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রলাপ। পরাজয়, একেবারে ভয়ঙ্কর পরাজয় অবশ্যম্ভাবী দেখে বিলাপের স্তর পেরিয়ে প্রলাপে পৌঁছে গেছেন মমতা। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক ভূমিকম্প ঘটে গেল। যে মমতার দুর্গ কেউ ভাঙতে পারেনি, সেই দুর্গ আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কিসের জোরে নরেন্দ্র মোদী বিজেপি আজ বাংলার মসনদে? পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতার পতন, বিজেপির উত্থানের নেপথ্যে কি শেখ হাসিনা কাট? যেই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময়ও মমতা ব্যানার্জি ভীষণ উৎসাহিত ছিলেন শেখ হাসিনার পতন ঘটবে সেই সম্ভাবনায়। কিন্তু শেখ হাসিনার রাজনীতির পতন বাংলাদেশে এমন ভারত বিরোধিতার জন্ম দিল সীমান্তের ওপারে, যে এ দফায় এপারে আর বাঙালি জাতীয়তাবাদের ধোঁয়া তুলে মমতা ব্যানার্জি বিজেপি থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারলেন না। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। मेरे को पिटाया, मेरे को लात मारा, सीसीटीवी फुटेज सीसीटीवी ऑफ कर दिया। हमारा एक एजेंट को घुसने नहीं दिया, हमको भी हम 5 मिनट के लिए घुसा था। मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। डीओ assured me they will be allowed. After that he is not available, nobody is available, but I complained everywhere. ভবানীপুরে পরাজয়ের মুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রলাপ। পরাজয়, একেবারে ভয়ঙ্কর পরাজয় অবশ্যম্ভাবী দেখে বিলাপের স্তর পেরিয়ে প্রলাপে পৌঁছে গেছেন মমতা। যে পশ্চিমবঙ্গের 1.5 দশকের মুখ্যমন্ত্রী, সেটা স্পষ্ট হয়ে উঠেছে এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে। রাজনীতির ময়দানে জয় এবং পরাজয় একই মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু কিছু মানুষের কাছে ক্ষমতা যখন অভ্যাসে পরিণত হয় তখন পরাজয়কে মেনে নেয়ার মতো মানসিক সুস্থতা অবশিষ্ট থাকে না। 2011 সালে পালাবদলের নির্বাচনে বামফ্রন্ট 60টির মতো আসন পায়। 34 বছরের রাজপাট ছেড়ে নেমে আসতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্য কি পাগল হয়ে গিয়েছিলেন সেদিন? একদমই না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আক্ষরিক অর্থে পাগল হয়ে গিয়েছেন, আর সেটা এমন স্তরে পৌঁছে গেছেন যে তিনি পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেছেন। নির্বাচনের ঢের আগে থেকেই আমরা দেখেছিলাম পরাজয়ের আশঙ্কা তাকে প্রায় ভেঙে ফেলেছে মানসিকভাবে। সেই মানসিক ভেঙে পড়ার চাপ স্পষ্ট হয়ে উঠছিল তার শরীরে। আবল তাবল বকায় তার কুখ্যাতি বহুদিনের, ওই আপাং ঝাপাং এসবগুলো অনেক দিনের, তবু তার মধ্যে একটা চেনা প্যাটার্ন ছিল, মানে যে প্যাটার্নকে বলা হয় যাতে মাতাল তালে ঠিক, সেই প্যাটার্ন। কিন্তু সেই তালটাও কেটে যাচ্ছিল। খিস্তি খেউল করা, সেটাও তার জনসংযোগের পরিচিত ছক, সেই ছকটিও ভেঙে চুরে যাচ্ছিল। পরিচিত উদ্ধত ভঙ্গি ছিল, চিৎকার ছিল, খেউর ছিল। নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ, যোগী, তাদের বিরুদ্ধে যেসব বাক্যবাণ তিনি ব্যবহার করেছেন সেগুলোও তার আগের মতো নেই। কিন্তু যাকে বলে সেই ধার আর সেই ভার তার সেই হুঙ্কারের মধ্যে ছিল না, আক্রমণের মধ্যে ছিল না, কারণ সেই প্রতিজ্ঞাটাই ছিল না। পরিবর্তে তার শরীরী ভাষায় ফুটে উঠেছিল এক গভীর আশঙ্কার ছাপ, যেন তিনি আগেই দেখে ফেলেছেন দেয়ালে কি লেখা আছে। তিনি বুঝে গিয়েছিলেন বাংলার মানুষ এবার তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর সেই ম্লান মুখ, সেই গুটিয়ে যাওয়া শরীরী ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ পরাজয়ের পর এক চূড়ান্ত বিচার বুদ্ধিহীনতায় রূপ নিয়েছে। প্রলাপের শুরু,
একেবারে শুরুতেই ভিডিওতে তিনি বলেছেন আমাকে লাথি মারা হয়েছে। এই কথাটা ভিডিওর শুরুতেই আমরা শুনতে পাচ্ছি। এটা একটা অদ্ভুত দাবি নয়? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি দেড় দশক ধরে ক্ষমতায় আছেন, তিনি জনসমক্ষে বলছেন মেরে কো লাথ মারা, অর্থাৎ তাকে লাথি মারা হয়েছে। একজন প্রশাসনিক প্রধানের মুখ থেকে এমন কথা বেরিয়ে আসছে, চিন্তা করা যায় ভারতের আর কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন? এই কথাটা কি আপনারা কেউ ভাবতে পারেন? পরাজয়ের গ্লানি ঢাকতে তিনি এতটাই মরিয়া যে সত্য মিথ্যার পার্থক্যটিকেও ভুলে গিয়েছেন। লাথি কি তার শরীরে লেগেছে, নাকি তার অহংকারে, তার অস্তিত্বে? কে মারল তাকে লাথি? কেন্দ্রীয় বাহিনী, নাকি তার কথায় কান ধরে উঠবোস করায় অভ্যস্ত এই রাজ্যের পুলিশ, যাদের নামের আগে পাকা হয়ে বসেছিল একটি বিশেষণ মমতার চটি চাটা পুলিশ? সেই পুলিশ কি আজ সময় পেয়ে, সুযোগ পেয়ে তাকে লাথি মেরেছে, নাকি তাকে লাথি মেরেছে এই রাজ্যের সাধারণ মানুষ? এই প্রশ্ন আজ বাংলার প্রতিটি কোণায় ধ্বনিত হচ্ছে। ক্ষমতার দম্ভ যখন ধুলোয় মিশে গেছে, তখন সাধারণ মানুষ এভাবেই তাদের পুঞ্জীভূত রাগ কি প্রকাশ করলো? ভোটের ফলে লাথি মেরেছে, এটা পরিষ্কার। কিন্তু বাংলার মানুষ অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এতটা নিচে নামেনি যে তাকে সত্যি সত্যি লাথি মারবে। সিসিটিভি ও কাউন্টিং এজেন্ট নিয়ে তিনি তার পরাজয়ের পেছনে এক অজুহাত খাড়া করেছেন। অভিযোগটি চমকপ্রদ। তিনি বলেছেন সিসিটিভি অফ কর দিয়া এবং তার এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। মজার বিষয় হলো, পুরো নির্বাচন প্রক্রিয়া যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের স্বচ্ছ অথচ কড়া নজরদারিতে চলে, সেখানে একজন মুখ্যমন্ত্রী কিভাবে এমন বালখিল্য অভিযোগ করেন? তিনি দাবি করছেন তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু ভিডিওর আরেকটি অংশে তিনি বলছেন তিনি নাকি মাত্র 5 মিনিটের জন্য ঢুকেছিলেন এবং ডিও তাকে আশ্বাস দিয়েছিলেন যে সব ঠিকঠাক চলছে এবং তিনি দেখেও এসেছিলেন। এই পরস্পর বিরোধী বক্তব্যই প্রমাণ করে যে তার বিচার বুদ্ধি কতটা লোপ পেয়েছে। পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে তিনি এখন ভূতের ভয় দেখানোর মতো অবাস্তব গল্প ফাঁদছেন। এ সবই বিলাপ থেকে প্রলাপে পৌঁছে যাওয়ার লক্ষণ। ক্ষমতার দম্ভ চূর্ণ হতেই শ্রীমতীর মানসিক বিপর্যয় ঘটেছে। যারা মমতা ব্যানার্জির রাজনীতিকে কাছে থেকে দেখেছেন তারা জানেন তার রাজনীতি সবসময় ছিল বিরোধিতার উপর ভিত্তি করে, কিন্তু এবার তিনি নিজেই নিজের বিরোধিতায় নেমেছেন। নির্বাচনের আগে তার যে শরীরী ভাষা ছিল ম্লান, পরাজয়ের পর তা হয়েছে উন্মত্ত। বিজেপির জয়কে তিনি বলেছেন ভোট লুট, কিন্তু তিনি ভুলে গেছেন মানুষ যখন ভোট দেয় তখন তার লুট নয়, তা হলো জনাদেশ। এই জনাদেশকে সম্মান করার মতো ন্যূনতম সৌজন্য বোধটুকু তিনি হারিয়ে ফেলেছেন, কারণ তিনি তো লুট করেই এতদিন রাজত্ব করেছেন এই রাজ্যে। কলকাতা নির্বাচনে কি শেখ হাসিনা ফ্যাক্টরি কাজ করলো? পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতার পতন, বিজেপির উত্থানের নেপথ্যে কি শেখ হাসিনা কার্ড? শুভেন্দু হুঙ্কার, তিস্তা চুক্তি, 5ই আগস্টের পরবর্তী ভূ রাজনীতি যেভাবে মোদীকে জেতালো, কেন হারলেন মমতা? বাংলাদেশের অস্থিতিশীলতা ও দিল্লির কৌশল, সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মসনদে কি এবার নতুন সমীকরণ? পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক ভূমিকম্প ঘটে গেল। যে মমতার দুর্গ কেউ ভাঙতে পারেনি, সেই দুর্গ আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কিসের জোরে নরেন্দ্র মোদী, বিজেপি আজ বাংলার মসনদে? অনেকে অনেক কথাই বলছেন, কিন্তু আজ আমি আপনাদের সামনে যে সত্য তুলে ধরবো তা মিডিয়ার কোনো ক্যামেরার আসেনি। পশ্চিমবঙ্গের নির্বাচনে মোদীর জয়ের এবং মমতার পরাজয়ের সব থেকে বড় এক্স ফ্যাক্টর ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। বাংলাদেশের 5ই আগস্টের পট পরিবর্তন, শেখ হাসিনার ভারতের অবস্থান কিভাবে পশ্চিমবঙ্গের ভোটারদের মনস্তত্ত্ব বদলে দিল, শুভেন্দু অধিকারী কিভাবে হাসিনা কাঠ খেলে মমতার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিলেন, আজকের পর্বে আমরা তা বিশ্লেষণ করব কঠোর ভাষায়। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা তুলে ধরার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং খবরগুলো। আমরা সবাই জানি যে জিনিসটা, যে ভারত বাংলাদেশের সুসম্পর্ক এক অনন্য উচ্চতায় ছিল। নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা দুজনে ব্যক্তিগত রসায়ন দুই দেশকে অনেক কাছে এনেছিল, কিন্তু এই সম্পর্কের পথে কাটা হয়ে দাঁড়িয়েছিলেন কে? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশের পাওনা তিস্তা জল বন্টন চুক্তি বছরের পর বছর আটকে রেখেছেন মমতা। তার একগুঁয়েমির বিরোধিতার কারণে দিল্লি জল দিতে পারেনি। পশ্চিমবঙ্গের মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছিল যে মমতা শুধু নিজের সংকীর্ণ রাজনীতির জন্য দুই দেশের সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলেছেন। একজন মুখ্যমন্ত্রী কিভাবে পররাষ্ট্রনীতিতে এতটা বাধা হয়ে দাঁড়াতে পারেন? পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে মমতার একগুঁয়েমি শুধু বাংলাদেশের ক্ষতি করেনি, বরং ভারত বাংলাদেশের সীমান্তে অস্থিরতা তৈরি করেছিল। এই ক্ষোভ সাধারণ মানুষের মনে সুপ্ত অবস্থায় ছিল, যা এবারে নির্বাচনে ব্যালট বাক্সে ফুটে উঠেছে।
এবার আসা যাক এবারে নির্বাচনের আসল টুইস্টে। 5ই আগস্ট 2024 বাংলাদেশের এক তথাকথিত মেটিকুলাস ষড়যন্ত্রের কবলে পড়ে শেখ হাসিনা দেশ ছাড়তে হয়। তিনি ভারতে আশ্রয় নেন, আর ঠিক এই মুহূর্তেই রাজনৈতিকভাবে ব্যবহার করেন, মুহূর্তটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আপনারা খেয়াল করেছেন কিনা দেখেন, প্রতিটি জনসভায়, পাড়ায়, মোড়ে, চায়ের দোকানে তিনি একটি কথাই বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন শেখ হাসিনা ভারত থেকে সসম্মানে বাংলাদেশে ফিরে যাবেন। শুভেন্দুর এই বক্তব্যের প্রভাব ছিল ম্যাজিকের মতো। কলকাতা ও আশেপাশের জেলায় ছড়িয়ে থাকা লক্ষ মানুষ যাদের শেকড় এপার বাংলায়, যারা আওয়ামী লীগের বিশ্বাসী, তারা উজ্জীবিত হয়ে ওঠে। শুভেন্দুর শেখ হাসিনা কার সাধারণ ভোটারদের মতো মধ্যে এক তীব্র আবেগ তৈরি করে। তারা মনে করছে বিজেপি একমাত্র শক্তি যারা শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে, যেখানে মমতা চুপ ছিলেন, ফলে ভোট দানের হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। শুভেন্দু এই সাহসী অবস্থান মমতার ভোট ব্যাংকে সরাসরি আঘাত করেছে। দর্শক, এই সংক্রান্ত যে খবরটি রয়েছে একটু আপনাদেরকে আমি সেটা দেখিয়ে আসতে চাই। মুক্তিবার্তা লিখেছে পশ্চিমবঙ্গের নির্বাচনে শেখ হাসিনা ফ্যাক্টর, এবং শেখ হাসিনা ফ্যাক্টর এখানে কিভাবে উঠেছে সেটা একটু যদি দেখি। পশ্চিমবঙ্গের পরাজয়, বিজেপির উত্থান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে নির্ণায়ক ভূমিকা পালন করলেন, জানুন বিস্তারিত রাজনৈতিক বিশ্লেষণ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ভারতের আভ্যন্তরীণ রাজনীতির গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টি বিজেপি এই ঐতিহাসিক বিজয় নেপথ্যে কাজ করেছে এক অভাবনীয় সমীকরণ। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হওয়া আবেগ এবং রাজনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে। দর্শক, এছাড়াও যেগুলো রয়েছে তিস্তা চুক্তি এবং মমতার একদমই ভোটারদের মনে পুরনো ক্ষত। মমতা বন্দ্যোপাধ্যায় উভয় নিজ নিজ দেশে টানা 3বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক যখন দুই দেশের কূটনীতিক অন্যান্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, তখন আন্তর্জাতিক নদী আইন আওতায় তিস্তা পানি চুক্তি সম্পন্ন করা সম্ভব হয়নি। এর প্রধান কারণ ছিল মুখ্যমন্ত্রী মমতার অনড় অবস্থান। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং বিশেষ করে উত্তরবঙ্গের ভোটাররা এই বিষয়টিকে দুই দেশের স্বার্থের পরিপন্থী হিসেবে দেখতে শুরু করেছিলেন, যার নেতিবাচক প্রভাব ভোট ব্যাংকে। দর্শক, এই বিষয়ে শুভেন্দু অধিকারীর ভিডিওটা আছে, সেটা একটু আপনাদেরকে আমরা দেখাতে চাই, তাহলে আপনাদের কাছে বাস্তবতা আরো পরিষ্কার হবে কিভাবে উনি এই শেখ হাসিনা কার্ডটা খেলেছিলেন এই নির্বাচনের সময়। আমরা একটু শুনি। শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ঘোষণা করেছে এবং বলা হচ্ছে এই ব্যক্তিকে তিনি আলাদা আবেদন করতে পারেন। এসব জিনিস অনেক আমরা দেখেছি, এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে। ওটা অন্য দেশের বিষয়, কিন্তু বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে। দর্শক, উনি যথার্থই বলেছেন এই ঘটনাটা বা শেখ হাসিনার বিচারের রায় যেটা মৃত্যুদণ্ড ওনাকে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে পাকিস্তান এবং আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত করার যে ষড়যন্ত্র, দীর্ঘ ষড়যন্ত্র এবং জামাতের যে এজেন্ডা, সেই কারণেই কিন্তু এই কিটটা করা হয়েছে এবং উনি যথার্থই এই জিনিসটা তুলে নিয়েছেন বলে আমি মনে করি, এবং সেটা কলকাতার জনগণও এই ধারণাকে সমর্থন করেছে বলে এই নির্বাচনের ফলাফল প্রকাশ করে। যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নিজামীর মতো হবে। আমি আজকে বলিলাম, আমার নাম করে আমি রেকর্ড করে না, যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে যুক্তিসঙ্গত ভাবেই উনি বলেছেন যে কথাটা এটাই বাস্তবতা, যে পরবর্তীতে যারা এই মামলার রায়টা দিয়েছেন, যে বিচারিক কার্যক্রম চালিয়েছেন বা রায় দিয়েছেন একপাক্ষিক ভাবে, শেখ হাসিনার অনুপস্থিতিতে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় দিয়েছেন সেটা একপাক্ষিক এবং অবৈধ, এবং সে কারণে যারা এই রায়টা দিয়েছেন ভবিষ্যতে তাদেরও সেই রাজাকার নিজামী মুজাহিদদের মতোই পরিণতি হবে এবং বিচার হবে এবং ফাঁসি হবে। এটাই জনগণের ইচ্ছা, আশা, ধারণা। দিলেন তাদের অবস্থা জামাতের নিজামীর মতো হবে। 2000 নাম্বার জুলাই আগস্টে গণহত্যা হয়েছে। আমি বিদেশ নিয়ে বলি না, যেহেতু শেখ হাসিনা ওয়াজেদ উদার চেতা, উনি বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়েছেন। উনি প্রত্যেকটি, যারা হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, যারা স্বাধীনতা সংগ্রাম বলুন, সংস্কৃতিকে বিকশিত করেছেন, মাস্টারদা সূর্য সেন হতে পারেন, অথবা অবনীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন, অথবা সত্যজিৎ রায় মানি হতে পারে, প্রত্যেকটা জায়গায় তিনি এই যে অতীত ঐতিহ্য অব্যক্ত বাংলা তাকে রক্ষা করার কাজ করে এসেছেন। স্বাভাবিকভাবে তাকে কেউ মৃত্যুদণ্ড দিলে একজন বাঙালি হিসেবে প্রতিক্রিয়া আমার হবেই। দর্শক, উনি একদম সঠিক এবং যথার্থ বলেছেন। বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটা দল যারা সেকুলারিজম রাজনীতি করে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান অধিকার দিয়ে এই বাংলাদেশকে একটি সেকুলার রাজনীতি দেশ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে একমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগই কিন্তু ধরিয়ে রেখেছে, এবং সেটা কিন্তু শুভেন্দু চমৎকার ভাবে কলকাতার ভোটারদের কাছে, মানুষের কাছে তুলে ধরেছেন, এবং যার প্রতিক্রিয়া বাংলাদেশ এই কলকাতার মানুষ কিন্তু ভোটের মাধ্যমে দেখিয়েছে যে মমতার শেখ হাসিনার প্রতি যে বিরূপ মনোভাব, সেই মনোভাবের বিরুদ্ধে কিন্তু কলকাতার জনগণ এই বিজেপিকে রায় দিয়েছে বলে আমরা মনে করি। আরেকটু শুনি এই শুভেন্দুর পরবর্তী বক্তব্যটা কি বলে। আমাকে প্রোটেকশন দিয়েছে, ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। দর্শক, উনি যথার্থই কিন্তু বলেছেন, এবং এর পরিপ্রেক্ষিতে এই কার্ডটাই কিন্তু খেলেছে, যেটা বলেছে শুভেন্দু অধিকারী, শেখ হাসিনা কার্ড ও জনজোয়ার।
বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি রাজ্যসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে ময়দানে একটি সুনির্দিষ্ট বার্তা দিয়েছিলেন। তিনি বারবার উচ্চারণ করেছেন 2024 সালে 5 আগস্টের পট পরিবর্তন সত্ত্বেও শেখ হাসিনায় বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। শুভেন্দুর এই কঠোর অবদান কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগ সমর্থক এবং সাধারণ বাঙালিদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। শুভেন্দু এই শেখ হাসিনা কার্ড ভোটারদের এমনভাবে প্রভাবিত করে যে ভোটের হার বিগত কয়েকবারের তুলনায় বহুগুণে বেড়ে যায়। সাধারণ মানুষ মনে করছে শেখ হাসিনাকে সমর্থন জানানোই মানে হচ্ছে স্থিতিশীলতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান। স্বাধীনতা বিরোধী ও শক্তির উত্থানে পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া, বাংলাদেশের 5 আগস্টের পর উদ্ভূত পরিস্থিতি এবং তথাকথিত স্বাধীনতা বিরোধী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠা পশ্চিমবঙ্গের বাঙালিদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে। সীমান্তবর্তী এই রাজ্যে মানুষের আশঙ্কা করেছিলেন যে ওপার বাংলায় অস্থিতিশীলতা এপারে ছড়িয়ে পড়তে পারে এবং শেখ হাসিনা সেটা না থাকার কারণে শেখ হাসিনা জঙ্গিবাদী বিরোধী অপসীম সংগ্রাম এবং তার ভারতের অবস্থান নিয়ে মমতার নিরাপত্তা এবং নেতিবাচক মনোভাব ভোটারদের ক্ষুব্ধ করে তোলে। ফলে নিরাপত্তা এবং স্থিতিশীলতার আশায় সাধারণ মানুষ বিজেপির পদ্মচিহ্নতে আস্থা রেখেছে। জঙ্গিবাদ এবং আন্তঃসীমান্ত সম্পর্কেরও একটা প্রভাব রয়েছে, সেটাও এখানে বলা হয়েছে। নির্বাচনী বিশ্লেষণে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশে 5 আগস্টের পর উগ্রপন্থার যে উত্থান ঘটেছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু কট্টরপন্থী গোষ্ঠীর সম্পর্কের বিষয়টি বিজেপি অত্যন্ত সুনিপুণভাবে সামনে নিয়ে আসে। শেখ হাসিনা আর ভারত অবস্থান নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য এবং তার রহস্যজনক নিরাপত্তা পশ্চিমবঙ্গের ভোটারদের এই ধারণাকে বদ্ধমূল করে যে তৃণমূলের অবস্থান চরমপন্থার প্রতি নমনীয়। এই নেতিবাচক মনোভাবই মমতার পরাজয়কে ত্বরান্বিত করেছে। নরেন্দ্র মোদীর উন্নয়ন রোডম্যাপ বনাম মমতার ব্যক্তিগত আক্রমণ। এবারে নির্বাচনে নরেন্দ্র মোদী ছিলেন অত্যন্ত কৌশলী। তিনি পশ্চিমবঙ্গ সরকার সফরকালে বারবার উন্নয়নের রোডম্যাপ দিয়েছেন, কর্মসংস্থান ও শিল্পের কথা বলেছেন। লক্ষণীয় বিষয় হলো তিনি মমতার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কঠোর সমালোচনা না করে বরং গঠনমূলক পরিবর্তনের ডাক দিয়েছেন। মোদীর এই ইতিবাচক ও সিরিয়াস দৃষ্টিভঙ্গি পশ্চিমবঙ্গের নিরপেক্ষ ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়, যা বিজেপির বিজয় নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করেছে বলে বোদ্ধারা মনে করছেন। দর্শক, এই ঘটনাগুলো, এখানে যে তথ্যগুলো বা ঘটনাগুলো উঠে এসেছে, যেটা হচ্ছে চরম বাস্তবতা এবং এর কারণে কিন্তু বিজেপি যে আজকে জয় পেয়েছে তার মূল এবং অন্যতম কারণ আজকে এটাই আমাদের সামনে এসেছে, যা আমরা দেখতে পেয়েছি। 5 বাংলাদেশে যেগুলো ঘটেছে, স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান, উগ্রবাদী শক্তির তাণ্ডব, পশ্চিমবঙ্গের বাঙালিরা এটা মেনে নিতে পারেনি। কারণ বাংলাদেশের অস্থিরতা মানেই হচ্ছে পশ্চিমবঙ্গের নিরাপত্তা বিঘ্নিত হওয়া। মানুষ দেখেছে শেখ হাসিনা সারা জীবন জঙ্গিবাদ দমনে লড়াই করেছেন, আর সেই লড়াকু নেত্রীর বিপদে মমতা বন্দ্যোপাধ্যায় চোখ মুখ বন্ধ রাখার রাজনীতি ক্ষুব্ধ করেছে। মমতা কেন চুপ ছিলেন, তার এই রহস্যজনক নিরাপত্তা পশ্চিমবঙ্গের মানুষের মনে নেতিবাচক মনোভাব তৈরি করেছে। মানুষ প্রশ্ন তুলেছে, বাংলাদেশের জঙ্গিবাদের সঙ্গে কি মমতার কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে? ওপার বাংলায় যখন মন্দির ভাঙা হচ্ছিল, যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছিল, তখন মমতা কেন প্রতিবাদ করেননি? শেখ হাসিনার প্রতি মমতার এই নেগেটিভ অ্যাটিটিউড পশ্চিমবঙ্গের হিন্দুদের এবং শান্তিপ্রিয় বাঙালিদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপির কোনো বিকল্প নেই। দর্শক, নরেন্দ্র মোদী এবারে নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন, সব বলেছেন। খবর আপনারা দেখেছেন, বলা হয়েছে বিষয়টা উনি কিন্তু মমতার ব্যক্তিগত বিষয় নিয়ে বা তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট করেননি। তিনি দিয়েছেন উন্নয়নের রোডম্যাপে। মোদীজি জানতেন বাংলার মানুষ এবার পরিবর্তনের মুখে আছে। তিনি শেখ হাসিনা ভারতের অবস্থান এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়টি অত্যন্ত বিচক্ষণতার সাথে সামলিয়েছেন। তিনি দেখিয়েছেন ভারত এক শক্তিশালী রাষ্ট্র যে তার মিত্রদের পাশে দাঁড়াতে জানে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শেখ হাসিনাকে নিয়ে বিতর্ক তৈরি করতে ব্যস্ত। তিনি চেয়েছিলেন শেখ হাসিনা ভারতের অবস্থানকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা লুটতে, কিন্তু তা হিতে বিপরীত হয়েছে। বাংলাদেশের উগ্রবাদী শক্তির সাথে মমতার পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু গোষ্ঠীর যোগসূত্রে যে খবর সামনে এসেছে তা বিজেপির জয়কে আরো ত্বরান্বিত করেছে। দর্শক, সার সংক্ষেপে এবং সর্বশেষে আমরা বলতে চাই যে জিনিসটা এখানে দাঁড়াচ্ছে, মমতার পরাজয় শুধু কাকতালীয় ঘটনা নয়, এটি তার ভ্রান্তি নীতি, শেখ হাসিনার প্রতি তার নেতিবাচক আচরণ এবং নিরাপত্তা বজায় রাখতে তার ব্যর্থতার পরিণাম। শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রজ্ঞা এবং শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার সাহসী পদক্ষেপ বিজেপির পালে ব্যাপক হাওয়া দিয়েছে, আর নরেন্দ্র মোদীর উন্নয়নের প্রতিশ্রুতি সেই গতি সঞ্চার করেছে। পশ্চিমবঙ্গ আজ এক নতুন পথের দিকে যাত্রা শুরু করেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।